ইংরেজরা যখন আসে তারা তো বেসিক্যালি মুসলিমদেরকে শাসন ক্ষমতা থেকে উৎখাত করে, রাইট? ইংরেজরা যদি শাসন ক্ষমতা যদি টিকে থাকতে হয়, মুসলিমদেরকে দমিয়ে রাখতে হবে। এখন মুসলিমদেরকে দমিয়ে রাখতে হলে ঘরের মধ্যে ঝামেলা বাঁধাইতে হবে। ঘরের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য হিন্দু মুসলিম একটা সংঘাত তৈরি করা জরুরি ছিল। ওটাতে কাজ করতে গিয়ে যেই তত্ত্বের উত্থান হয় সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। সিরাজুল ইসলাম চৌধুরীকে চিনে থাকবেন, মার্কসিস্ট তাত্ত্বিক। উনি হচ্ছে আলোকিত বাংলাদেশে 23 জুন 2015 সালে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তো ওইখানে উনি বলতেছেন যে সাম্প্রদায়িকতা তৈরি করছে বেসিক্যালি হিন্দু মধ্যবিত্ত, এবং কারণটা তিনি এভাবে বলতেছেন যে হিন্দু মধ্যবিত্তের এটা পছন্দ হচ্ছে না যে মুসলমান সমাজ বিকশিত হচ্ছে, এবং সংকট হচ্ছে যে মুসলমানরা সংখ্যায় বেড়ে গেছে। 1935 থেকে মন্ত্রিসভায় নেতৃত্ব দিচ্ছে মুসলমান, এই জন্য হিন্দু মধ্যবিত্তের ক্ষোভ বেড়েছে, সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের যে হিন্দু এলিটরা ছিল তারা কিন্তু এটা মানে নাই, বঙ্গভঙ্গের বিরোধিতা করছে, এবং এটা তাদের মূল টার্গেট কি ছিল? বেসিক্যালি যদি বঙ্গভঙ্গ হয়, পূর্ববঙ্গে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, এখন রাজধানী হচ্ছে ঢাকা, এখন অবশ্যই মুসলিমরা শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে, তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ তারা হচ্ছে পাওয়ারফুল থাকবে, তারা ডমিনেন্ট হবে। এইটা হিন্দুদের জন্য একটা থ্রেট। এই জন্যই বেসিক্যালি বঙ্গভঙ্গের বিরোধিতা করে। যে কোনো অভ্যুত্থান, যে কোনো আন্দোলন বা যে কোনো রেভলিউশন যখন হয়, তখন যারা মাঠে থাকে, ঠিক আছে, তাদের পোস্ট রেভলিউশন তাদের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন হয়, এইটা আপনার 24 আন্দোলন দেখে বুঝবেন। আমরা মুসলিমরা তো এই বাংলাদেশ, এই বাংলা, এই পূর্ববঙ্গ, এইখানে তো আমরা আজকে একদিন দুই দিন ধরে নাই, আমরা আজকে 1000 বছর ধরে এখানে আছি। শামসুদ্দিন ইলিয়াস সাহেবের বাংলা ভাষা, উনার আমলে সর্বপ্রথম বাংলা ভাষায় সাহিত্য রচনা হয়েছে। আমরা এই বাংলায় আমরা বড় হয়েছি, এই বাংলার মাটিতে আমরা বড় হয়েছি, এই বাংলায় আমরা রক্ত দিছি। এই বাংলার জমিন প্রস্তুত করাতে আমাদের অবদানকে অস্বীকার করতে পারবে না। এই জমির উপর ক্লেম আমরা কখনোই ছাড়বো না। জমিনটা আমরা বহু বছর ধরে আঁকড়ে ধরে রাখছি, আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিও আঁকড়ে ধরে রাখছি। আমরা দিনও আঁকড়ে ধরবো, আমরা জমিনও আঁকড়ে ধরবো। দিনও আমার, জমিনও আমার। প্রথমে হচ্ছে মুসলিম মাইন্ডসকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। জুলাই অভ্যুত্থান দিয়েই শুরু করি। প্রথমে হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। জুলাই অভ্যুত্থানে একটা স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বলা যায় মানে গত এক যুগের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল স্লোগান বলা যায় এটাকে। সেই স্লোগানটা বদলানোর জন্য কিছু মহল কাজ করছে, সেটা নিয়ে পরে আসতেছি। বাট জুলাই অভ্যুত্থানে এই রাজাকার রাজাকার স্লোগানের এগেনস্টে ওই দিন রাতেই আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো, তারা যে বিপরীত যে স্লোগানটি নিয়ে আসে সেটি হচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই স্লোগানটা পুরনো, এটা নতুন কোনো স্লোগান না। কিন্তু এখানে দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে রাজাকারের বিপরীত শব্দ বাঙালি কেন? এই প্রশ্নটাও পুরনো, এটা নতুন কোনো প্রশ্ন না। রাজাকার বলা হয় বেসিক্যালি তাদেরকে যারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছে, রাইট? তাহলে সেই স্বাধীন বাংলাদেশের বিরোধিতাকারীদের জন্য রাজাকারের অপোজিট বাংলাদেশি হতে পারে। বাঙালি কেন? ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারাও তো বাঙালি না, তারা বেসিক্যালি বাংলাদেশি। তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন তোমরা কি বাঙালি কিনা, তারা বলবে না আমরা বাঙালি না, কিন্তু আমরা বাংলাদেশি। এই স্লোগান তো পাহাড়িদেরকে এক্সক্লুড করে বাংলাদেশি হিসেবে, এবং কলকাতার মানুষজন বা পশ্চিমবঙ্গের মানুষজন নিজেদেরকে বাঙালি বলে, কিন্তু তারা তো বাংলাদেশি না। তাইলে আমাদের স্বাধীনতার প্রশ্নে বাঙালি এই যে ট্যাগটা, এটা আমাদের আপন ট্যাগ কীভাবে হতে পারে, বা এটা আমাদের জন্য উপযুক্ত ট্যাগ কীভাবে হতে পারে, রাইট? তো এইটা আসলে এটা কোথা থেকে আসলো এটা বোঝার জন্য আজকে আলোচনা যারা করছেন সবাই এ বিষয়ে কথা বলছেন। এটা বোঝার জন্য অবশ্যই ইতিহাসে যেতে হবে, এবং ইতিহাসে যদি আমরা যাই আমরা দেখব যে এটার মূল যেখানে আছে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের মূলে এই বাঙালি ট্যাগের বা এই বাঙালি স্লোগানের মূলটা আমরা পাবো। ইংরেজরা যখন আসে তারা তো বেসিক্যালি মুসলিমদেরকে শাসন ক্ষমতা থেকে উৎখাত করে, রাইট? এখন ডমিনেন্ট যে ফোর্স সেটা হচ্ছে মুসলিম ফোর্স। এখন ইংরেজরা যদি শাসন ক্ষমতায় যদি টিকে থাকতে হয়, মুসলিমদেরকে দমিয়ে রাখতে হবে। এখন মুসলিমদেরকে দমিয়ে রাখতে হলে কি করতে হবে? ঘরের মধ্যে ঝামেলা বাঁধাইতে হবে। বেসিক্যালি ঘরের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য হিন্দু মুসলিম একটা বিরোধ তৈরি করা, হিন্দু মুসলিম একটা সংঘাত তৈরি করা জরুরি ছিল। ইংরেজরা ওটাতেই কাজ শুরু করে। তো ওটাতে কাজ করতে গিয়ে যেই তত্ত্বের উত্থান হয় সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ।
আমরা ইতিহাসে এটাকে বেঙ্গল রেনেসা নামে জানি। বেঙ্গল রেনেসা বেসিকলি ছিল এলিট যে হিন্দুরা আছে, এলিট হিন্দুদের একটা উত্থান বলা যায়, এবং আউট অফ নোহোয়্যার একটা বাঙালি পরিচয় সেখানে নিয়ে আসা হয়, যেখানে ইতিহাস, যেখানে আমরা হচ্ছে জাতি পরিচয় কীভাবে গঠন করব, হয়তোবা সাহিত্যকাল, যে এখানে কারা কারা ছিল, কবে থেকে ছিল, একটা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে ভাষা পরিচয়, ঠিক আছে। এখন বেঙ্গল রেনেসা যেটা হয় সেটাতে বাঙালি যে পরিচয়টা আনা হয় সেখানে মুসলিমদেরকে এক্সক্লুড করা হয়, অর্থাৎ দেখানো হয় যে এই যে বাঙালি পরিচয়টা, এইটা বেসিকলি যেই জায়গা থেকে আনা হয় সেটা হচ্ছে আর্যদের সাথে সংশ্লিষ্ট করা হয়, এবং মুসলিমদেরকে সেখানে অপর হিসেবে দেখানো হয়। দেখানো হয় যে মুসলিমরা হচ্ছে বহিরাগত, বাইরে থেকে আসছে, আর্যরা অনেক বছর ধরে এখানে ছিল এবং আমরা তাদের বংশধর, আমরাই হচ্ছে প্রকৃত বাঙালি, ঠিক আছে। ঐতিহাসিকভাবে দিস ইজ নট ট্রু। এই ব্যাপারে ঐতিহাসিকগণ অনেক কথা বলছেন। আর্যরা আসার পাশাপাশি তখন এই বাংলা অঞ্চলে কিন্তু দ্রাবিড়রাও ছিল, তারাও কিন্তু সমসাময়িক এর আগে আসছে, এবং অস্ট্রিকরা ছিল, নিগ্রীয়রা ছিল, আরও অনেকগুলা গোষ্ঠী ছিল যারা বাংলায় আসছে। তো এইখানে যে ক্লেইমটা করা হয় ঐতিহাসিকভাবে, মানে জাস্ট জাতির প্রশ্নে যে আমরা ওই জাতির বংশধর, ওই ক্লেমটা আসলে যথাযথ না, বিকজ অনেকগুলো জাতির মিশ্রণ ছিল, যেহেতু বাঙালিকে বলা হচ্ছে সংকর জাতি, রাইট। আচ্ছা, তো বাঙালি জাতির এই যে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এটার আরেকটা এলিমেন্ট হচ্ছে ভাষা। বলা হয় যে বাংলা ভাষাভাষী। এখন বাংলা ভাষার ক্লেইমটা কাদের সবচেয়ে বেশি, বাংলা ভাষাকে নার্চার কারা সবচেয়ে বেশি করছে, ঠিক আছে। বাংলা ভাষার নিয়ে অনেক রাজনীতি হয়েছে বেঙ্গল রেনেসার টাইমে, এবং স্পেশালি উপনিবেশিক শাসনের সময়। বলা হচ্ছে বাংলা ভাষাকে দেখা গেছে যে যখন পাল রাজারা যখন হচ্ছে শাসন করত, দ্রাবিড়দের যে ভাষা ছিল, দ্রাবিড়রা কিন্তু বহু আগে থেকে এই বাংলা ভাষা চর্চা করতো, ঠিক আছে। আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলে বাংলা ভাষা চর্চা করতো। তো আর্যরা বেসিকলি, আর্যদের বেশিরভাগ, পাল রাজাদের বেশিরভাগ তারা ছিল বেশিরভাগ বৌদ্ধ ধর্মের, পাল রাজাদের। তো তারা হইতেছে দ্রাবিড়দের যে ইউজ করা যে বাংলা ভাষা সেটা ইউজ করতো। কিন্তু এরপর যখন সেন রাজারা আসে তখন তারা বেসিকলি আর্যদের ভাষাটা ফিরিয়ে আনার চেষ্টা করে এবং সংস্কৃত ভাষার উপর জোরদার করে, এবং দেখা গেছে যে তারা বাংলা ভাষাকে নিষিদ্ধ করে দিছে। রাজদরবারের ভাষা সংস্কৃত, বাংলা ভাষা নিষিদ্ধ, ওই সময়ে বাংলা ভাষার কোনো সাহিত্য পাওয়া যায় না। এরপরেই আসে মুসলিমরা। তো মুসলিমরা যখন আসে, মুসলিমরাই কিন্তু বাংলা ভাষাকে পুনরুদ্ধার করছিল, এবং রাজদরবারের ভাষা ফার্সি ছিল, কিন্তু পাশাপাশি বাংলাকেও সমান গুরুত্ব দেওয়া হতো। এবং যেহেতু এই অঞ্চলে মানুষের মুখের ভাষা ছিল, মুসলিম শাসকরা বাংলাকে গুরুত্ব দিতেন। ওই সময়ই বাংলা এবং ফার্সির প্রচুর একটা মিশ্রণ হয়, এবং আমরা তো এটা স্বভাবতই দেখি যে ভাষার বৈশিষ্ট্যই এমন যে মিশ্রণ হয়। এই যে বাংলা, ইংরেজরা যখন আসে তখন ইংরেজরা এই ভাষার উপর আক্রমণ করে। এই ভাষাকে, বাংলা ভাষাকে তারা হিন্দু পণ্ডিতদেরকে, বিশেষ করে ব্রাহ্মণ পণ্ডিতদেরকে তারা উস্কাইতে থাকে যে এই যে বাংলা ভাষা আছে এইটা বেসিকলি মুসলমানরা দখল করে ফেলছে। তো এই বাংলা ভাষা যে আদি রূপ, সেখানে ফেরত নিয়ে যাইতে হবে। আদি রূপ কোনটা? সংস্কৃত ভাষাতে নিয়ে যাইতে হবে। তো ফোর্ট উইলিয়াম কলেজে ইংরেজ শাসক বা উইলিয়াম কেরি, স্পেশালি উইলিয়াম কেরির নাম আসে, এবং হচ্ছে ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে তারা হচ্ছে বাংলা ভাষার তথাকথিত সংস্কার চালু করে। তখনই এই যে আরবি ফার্সি বিভিন্ন শব্দগুলোকে চেঞ্জ করে করে আপনার হচ্ছে সংস্কৃত শব্দ দিয়ে রিপ্লেস করা হয়।
এই বাংলা ভাষার এই সংস্কৃতায়ন এটাও এই বেঙ্গল রেনেসার এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে হয়েছে। তো ওভারঅল এই সময়টাতে হিন্দুদের মধ্যে ইংরেজদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি একটা ঘৃণা উৎপাদন করে এই যে ডিভাইড অ্যান্ড রুল একটা প্রচেষ্টা করা হয়, যেটার মূল টার্গেট ছিল তাদের শাসন ক্ষমতা সংরক্ষিত রাখা এবং নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে রাখা, রাইট? তো এইটা আমি হচ্ছে নিজে থেকে বলতেছি না, আপনারা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরীকে চিনে থাকবেন, মার্কসিস্ট তাত্ত্বিক। উনি হচ্ছে একটা ইন্টারভিউ দিছিলেন, আমি হচ্ছে একটু রেফারেন্সটা বলি ইন্টারভিউটার। উনি হচ্ছে আলোকিত বাংলাদেশে 23 জুন 2015 সালে একটা ইন্টারভিউ দিছিলেন। তো ওইখানে উনি বলতেছেন যে সাম্প্রদায়িকতা তৈরি করছে বেসিক্যালি হিন্দু মধ্যবিত্ত, এবং উনি ব্রিটিশদেরকে বলতেছেন মূল অপরাধী, আর হিন্দু মধ্যবিত্তকে বলতেছেন যে তারা সাম্প্রদায়িকতা তৈরি করছে। এবং কারণটা তিনি এভাবে বলতেছেন যে হিন্দু মধ্যবিত্তের এটা পছন্দ হচ্ছে না যে মুসলমান সমাজ বিকশিত হচ্ছে, এবং সংকট হচ্ছে যে মুসলমানরা সংখ্যায় বেড়ে গেছে। 1935 থেকে মন্ত্রিসভায় নেতৃত্ব দিচ্ছে মুসলমান, এই জন্য হিন্দু মধ্যবিত্তের ক্ষোভ বেড়েছে, সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে। এবং তিনি ক্লিয়ারলি বলছেন যে সাম্প্রদায়িকতার জন্য মুসলমানের চেয়ে হিন্দুর দায় বেশি, সেজন্যই পাকিস্তান হয়েছে, না হয় হতো না। এই সাম্প্রদায়িকতা কিন্তু শুধুমাত্র ভারত বিভাগের ব্যাপার, জিনিসটা এরকম না, ঠিক আছে? এটা কিন্তু সেই বেঙ্গল রেনেসার সময় থেকেই শুরু হয়েছে। এইটার আরেকটা উদাহরণ আপনারা দেখবেন বঙ্গভঙ্গের সময়। বঙ্গভঙ্গ যখন হয় তখন হচ্ছে পূর্ব বাংলা আসাম নিয়ে হচ্ছে এই যে পূর্ববঙ্গ আলাদা হয়, যেটার রাজধানী ছিল ঢাকা, ঠিক আছে? এটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু মানে নাই, পশ্চিমবঙ্গের যে হিন্দু এলিটরা ছিল তারা কিন্তু এটা মানে নাই, বঙ্গভঙ্গের বিরোধিতা করছে। এবং রবীন্দ্রনাথের ব্যাপারে বলা হয় যে কেন তার ব্যাপারে তাকে আমরা কেন সাহিত্যিক রবীন্দ্রনাথ হিসেবে দেখতে পারি না। সাহিত্যিক রবীন্দ্রনাথ কোথায়? তিনি পুরোদস্ত রাজনৈতিক রবীন্দ্রনাথ। আপনি দেখেন যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যখন স্বদেশী আন্দোলন করছেন, স্বদেশী আন্দোলনের তাদের কাছে ছিল যে ভারত মাতার অঙ্গচ্ছেদ করা যাবে না, তাদের বক্তব্য ছিল। এবং এটা তাদের মূল টার্গেট কী ছিল? বেসিকলি যদি বঙ্গভঙ্গ হয়, পূর্ববঙ্গে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, এখন রাজধানী হচ্ছে ঢাকা, এখন অবশ্যই মুসলিমরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে, তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ তারা হচ্ছে পাওয়ারফুল থাকবে, তারা ডমিনেন্ট হবে। এইটা হিন্দুদের জন্য একটা থ্রেট। যেই থ্রেটটা সিরাজুল ইসলাম চৌধুরী আইডেন্টিফাই করতেছেন, হিন্দুদের জন্য এটা একটা থ্রেট। এই জন্যই বেসিকলি তারা যেটা করে সেটা হচ্ছে তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করে। কিন্তু বঙ্গমাতার অঙ্গচ্ছেদের কথা তো এই যে 47 যখন দেশভাগ হলো তখন তো আর মনে থাকলো না, তখন তো তারাই উঠে পড়ে লাগছেন যে দেশভাগ করার জন্য। ভারত পাকিস্তান তো আলাদা হয়েই গেল, তাহলে আগে কেন এই ইয়াটা করা হইল? ঠিক আছে, আচ্ছা। এখন বেসিকলি বাংলাদেশের যে জাতীয়তাবাদ, যেটাকে মুক্তিযুদ্ধের পর থেকে হুট করে আউট অফ নোওয়্যার বলা হয়েছে যে বাঙালি জাতীয়তাবাদ, ঠিক আছে? এই আন্দোলনটার সূচনা কবে, বা কলোনিয়াল আমলের পরে বাঙালি জাতীয়তাবাদ আমরা কোথায় দেখি? অনেকে বলতে চান যে ভাষা আন্দোলন এটার অন্যতম একটা একটা ঘটনা, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের একটা অন্যতম ঘটনা। এটার সাথে আমি এগ্রি করি না। আমি যেমন আমি আবুল মনসুর আমাদের বয়ানেই বলবো, পাকিস্তান পরবর্তী যেসব বুদ্ধিজীবী, মুসলিম বুদ্ধিজীবী বা রাজনৈতিক যারাই ছিলেন, আবুল মনসুরকে অস্বীকার করা যায় না। এবং আবুল মনসুর আহমদ নিজেই বলতেছেন যে ভাষার জন্য সংগ্রাম তো আমরা করছি বেসিকলি, ঠিক আছে? অ্যান্ড ওনাদের যে সংগ্রাম ছিল, ভাষাকেন্দ্রিক যে সংগ্রাম ছিল, সেটার সাথে অ্যাকচুয়ালি বাঙালি জাতীয়তাবাদের কোনো সম্পর্ক নাই। এবং এই ব্যাপারে একজন সেকুলার তাত্ত্বিক এবং জাতীয়তাবাদী তাত্ত্বিক উনি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন।
সাক্ষ্যটা আপনাদেরকে বলি। স্বদেশ রায়কে আপনারা অনেকে চিনেন। তিনি হচ্ছে একজন বাঙালি জাতীয়তাবাদী তাত্ত্বিক। তো তিনি বলতেছেন যে যদি বাঙালি জাতীয়তাবাদ, ভাষা আন্দোলন যদি বাঙালি জাতীয়তাবাদের জন্যই হবে, তাহলে এটা কেন বলা হলো যে বাংলা কোনো হিন্দুয়ানি ভাষা না? কেন পাকিস্তানের লিডারদেরকে বারবার এটা বোঝানোর চেষ্টা করা হলো যে বাংলার সাথে হিন্দুয়ানি ভাষার কোনো সম্পর্ক নাই, বাংলার সাথে হিন্দু সংস্কৃতির কোনো সম্পর্ক নাই? ঠিক আছে, এটা বাংলা হচ্ছে হিন্দু মুসলিম উভয়েরই ভাষা, এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ভাষা যেহেতু বাংলা, সেহেতু বাংলাকেও রাষ্ট্রভাষা করা যায়। এই দাবিটা এভাবে কেন উত্থাপিত হলো? যদি এটা বাঙালি জাতীয়তাবাদী স্পিরিট থেকেই আসে। শুধু তাই না, স্বদেশ রায় বাঙালির যে স্বাধীনতা আন্দোলন, ৭১-এর যে স্বাধীনতা আন্দোলন, সেটাকেও উনি বলতেছেন যে এটা বাঙালি জাতীয়তাবাদের যতটা ভূমিকা ছিল তার থেকে বেশি ভূমিকা ছিল বৈষম্যের, এবং বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের যে একটা স্বাভাবিক রিভল্ট করার যে একটা প্রবণতা, বৈষম্যের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ করার প্রবণতা, ওই জায়গা থেকে বাংলাদেশ বা পাকিস্তান ভাগ হয়েছে বা ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। উনি বলতেছেন যে ৬০-এর দশকের আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলন ছিল না পুরোপুরি। বামপন্থীরা আন্দোলনকে শ্রেণী সংগ্রামে নিয়ে যায়। বামপন্থীদের এখানে একটা ভূমিকার কথা অস্বীকার করা যায় না। ৬০-এর দশকে বা ৭০-এর দশকে ১৯৭০-এর নির্বাচনের ভিত্তি ছিল দুই প্রদেশের বৈষম্য, জাতীয়তাবাদ নয়। এবং উনি বলতেছেন, অ্যান্ড আই কোট, তাই বাস্তব সত্য বাঙালির বাংলাদেশ সৃষ্টিতে পাকিস্তানের বৈষম্যের হাত থেকে মুক্তির চাহিদা যত বড় ভিত্তি ছিল, বাঙালি জাতীয়তাবাদ তত বড় ভিত্তি ছিল না। উনি কিন্তু অনেক বড় বাঙালি জাতীয়তাবাদী তাত্ত্বিক, এবং উনি এই লেখাটা লিখছেন বেসিক্যালি একটা আফসোসের জায়গা থেকে। বাংলা ট্রিবিউনে এটা ২০২২ সালে ২২শে আগস্ট হচ্ছে এই লেখাটা আসছে, প্রকাশিত হয়েছে। উনি কিন্তু একটা আফসোসের জায়গা থেকে কথাগুলো বলছেন। এমন না যে উনি বাঙালি জাতীয়তাবাদ বিদ্বেষী কোনো একজন লোক, বা উনি কিন্তু বাঙালি জাতীয়তাবাদীর অ্যাডভোকেসি করেন, কিন্তু আফসোসের জায়গা থেকে বলছেন। তো যদি ৬০-এর দশকের আন্দোলন, ৭০-এর দশকের আন্দোলন, ভাষা আন্দোলন, আর এই যে ৭১-এর স্বাধীনতা আন্দোলন, এগুলো যদি বাঙালি জাতীয়তাবাদের জন্য না হয়ে থাকে, তাহলে এই আন্দোলনের যে ফলাফল, সেটি যে ফলাফল, যে সংবিধান, ৭২-এর সংবিধান, সেখানে কেন বাঙালি জাতীয়তাবাদ থাকবে? বাঙালি জাতীয়তাবাদ কোথা থেকে এলো সেখানে? এই প্রশ্নের উত্তর আপনারা ২৪-এর আন্দোলনের দিকে তাকাইলেই পাবেন। যে কোনো অভ্যুত্থান, যে কোনো আন্দোলন বা যে কোনো রেভলিউশন যখন হয়, তখন যারা মাঠে থাকে, ঠিক আছে, তাদের পোস্ট রেভলিউশন তাদের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন হয়, এইটা আপনার ২৪শে আন্দোলন দেখে বুঝবেন। ঠিক আছে, এটার জন্য অনেক বড় তত্ত্বের দরকার নাই, ২৪শে আন্দোলন দেখে আপনারা বুঝার কথা। ২৪শে যখন আন্দোলন হলো, ফ্যাসিস্ট হাসিনাকে যখন আমরা উৎখাত করার জন্য আমরা যখন মাঠে নামলাম, একেবারে সর্বস্তরের মানুষ মাঠে নামছে, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ছিল। এখন এই সংখ্যাগরিষ্ঠ মানুষ, এত মানুষ জীবন দিয়েছে, বিশেষ করে এই আন্দোলনের স্পার্ক শহীদ আবু সাইদের শহীদ হওয়ার পরে এই আন্দোলন যে পর্যায়ে পৌঁছাইছে, যে উচ্চতায় পৌঁছাইছে, এটা এর আগে পৌঁছায় নাই। তো আপনি দেখেন যে এই আন্দোলনের যারা জীবন দিয়েছে, আর আন্দোলন পরবর্তী যেসব পলিসি, নতুন সরকারের যেসব পলিসি গঠন করা হচ্ছে, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আছে কিনা আপনি দেখেন। যে ৫ তারিখ যাওয়ার মনে হয় ২ দিন পরে টিএসসিতে লেখা হয়ে গেছে যে ধর্ম আর দেশ মিলাইতে যায়ও না। ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান আন্দোলন সংগ্রাম করছে, রাজপথে জীবন দিছে, আন্দোলনের 2 দিন পরেই টিএসসিতে লেখা হয়ে গেছে ধর্ম আর দেশ মিলাইতে যায়ও না। ঠিক আছে, এইটা থেকে আমরা এগ্রি করি? আমরা কি কনসেন্ট দিছি? আমরা এগ্রি করি না। আজকে যে এই যে আন্দোলনের এই যে মাস্টার মাইন্ড বলেন, যাই বলেন, ঠিক আছে, বা ওই লেভেলের যারা আছে, তারা এই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটাকে তারা ডিজোন করার ট্রাই করতেছে। ডিজোন করার ট্রাই করতেছে কোন ন্যারেটিভ থেকে? তারা বলছে ৭১-এর যেই রাজাকারের যেই ওইটার সাথে আমরা কোনো লেনাদেনা রাখতে চাই না, ওইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এই জন্য এটাকে ডিজোন করতেছি।
যেই স্লোগান দিয়ে আন্দোলন শুরু হয়েছে, যে স্লোগান দিয়ে হাসিনার ন্যারেটিভ ভাঙা হয়েছে, ফ্যাসিজমের ন্যারেটিভ যে আন্দোলনের মাধ্যমে চুরমার হয়ে গেছে। হাসিনার ফ্যাসিজমের ন্যারেটিভ কী ছিল? ন্যারেটিভ ছিল এটা, হাসিনা স্বাধীনতার সপক্ষে শক্তি এবং স্বাধীনতার বিপক্ষে শক্তি একটা বাইনারি তৈরি করছে। এই বাইনারিটার মাধ্যমে সে মুসলিম আইডেন্টিটি লালন করে এরকম মানুষজন, এরকম দল এবং তার বিরোধী যত পক্ষ আছে সবাইকে গণহারে নামানুষ্করণ করছে, অপরায়ণ করছে, অপরায়ণ করে তাদেরকে খুন করছে, গুম করছে, জেলে দিছে এবং যত রকম নির্যাতন সম্ভব, যত রকম বৈষম্য সম্ভব সব কিছু করছে। এই সব কিছু দাঁড়িয়েছিল এই ন্যারেটিভের উপরে যে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি তথা বাঙালি এবং রাজাকার বাইনারি। এই বাইনারি বৈষম্য বিলুপ্ত করার জন্যই আমরা রক্ত দিছি, এই বৈষম্য বিলুপ্ত করার জন্যই শহীদ আবু সাইদ রক্ত দিছে। আপনি এসে একদিনে বলে দিতে পারেন না যে আমরা এই স্লোগানকে ডিজোন করি। শহীদ আবু সাইদকে এই জন্য জীবন দিছে যে তার প্রিয় রাহবার আল্লামা সাইদিকে এই যে নতুন স্বাধীন বাংলাদেশের রাজাকার বলা হবে। আপনারা তো আন্দোলনের স্পিরিটটাকেই অস্বীকার করলেন, ঠিক আছে? যাই হোক, এটা হলো আসলে পোস্ট রেভলিউশনে আন্দোলন বেহাত, আন্দোলনের ফলাফল বেহাত হয়ে যাওয়া। সলিমুল্লাহ খান একটা টার্ম ইউজ করছেন বেহাত বিপ্লব, আমি জানি না এটাকে বিপ্লব বলা যাবে কিনা, কিন্তু বেহাত বিপ্লবের যে কথাটা উনি বলেন এটা আসলে বাঙালি মুসলমানের জন্য একদম পারফেক্ট। কারণ বাঙালি মুসলমান যুগে যুগে রক্ত দিছে। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, আপনি যেটাকে ওহাবি আন্দোলন বলা হয়, সূচনা করছে বাঙালি মুসলমান। সিপাহী বিদ্রোহের কথা বলেন, আপনি ফরাইজি আন্দোলনের কথা বলেন, তিতুমিরের বাঁশের কেল্লার রেজিস্ট্যান্সের কথা বলেন, আপনি সর্বশেষ আপনার খেলাফত আন্দোলনের কথা বলেন, আপনি এই যে পাকিস্তান আন্দোলনের কথা বলেন, মুসলমান সব সময় রক্ত দিছে। এবং আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে মুসলমান সবসময় সোচ্চার এবং জুলুমের বিরুদ্ধে মুসলমান সব সময় দাঁড়াইছে। সেক্ষেত্রে পাকিস্তান পরবর্তী যেসব আন্দোলনগুলো হয়েছে, 52, 71 বলেন, 24 বলেন, প্রত্যেকটা আন্দোলনে মুসলমান রক্ত দিছে, কিন্তু দিন শেষে মুসলমান সে অপরই থেকে গেছে। এখন স্বাধীন বাংলাদেশে আমরা যে মুসলিমদের যে ক্রাইসিস দেখি, এই ক্রাইসিসটা বেসিকলি আমাদের সামনে খুব বেশি স্পষ্ট আকারে দেখা দিছে শাহবাগের পরে, 2013 সালে শাহবাগের উত্থানের পরে। এখন আমাদের একটু বুঝতে হবে যে শাহবাগের উত্থানের মাধ্যমে অ্যাকচুয়ালি কী হয়েছে, শাহবাগ কী, শাহবাগের লক্ষ্য উদ্দেশ্য কী এবং শাহবাগের চেতনা কী, এবং তাদের সাথে মুসলিমদেরকে অপরায়ণের যে রাজনীতি ওটা কী সম্পর্ক, এবং তাদের সাথে ইসলাম বিদ্বেষের কী সম্পর্ক। এই প্রশ্নগুলোর উত্তর একটু তালাশ করতে হবে। আমি একটু এখন ওই আলাপে যাব। আচ্ছা, প্রথম কথা, শাহবাগের উত্থান হয় 2013 সালে ফেব্রুয়ারিতে। তখন যে দাবি নিয়ে শাহবাগের উত্থান হয় সে দাবিটা ছিল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবি। আব্দুল কাদের মোল্লাকে আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু শাহবাগ থেকে দাবি তোলা হয় যে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে, ফাঁসি ছাড়া কোনো রায় আমরা মানব না। এটা ছিল শাহবাগের প্রথম দাবি। ওই একই দিনে সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানানো হয় শাহবাগের মঞ্চ থেকেই, এবং এর ঠিক পরের দিনই শাহবাগের মঞ্চ থেকে দাবি জানানো হয় যে জামাত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সাথে জামাত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের দাবিটা কিন্তু অ্যালাইন্ড না। যুদ্ধাপরাধী সব দলেই আছে, ঠিক আছে, এবং আওয়ামী লীগে বোধহয় যুদ্ধাপরাধী একটু বেশিই আছে। তো এখন এর পরের দিনই হচ্ছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এরপরে জামাতের সাথে জড়িত থাকার কারণে, জামাতকে সাপোর্ট করার কারণে বিএনপিরও শাস্তির দাবি জানানো হয়, ঠিক আছে। ওদের আরও কিছু দাবি ছিল। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ওরা কিন্তু যুদ্ধাপরাধীদের অন্য কোনো শাস্তি ওরা মানবে না, ওরা যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডই মানবে, আদালতের রায় ওরা মানবে না,
ঠিক আছে? তো এখন যারা মব জাস্টিসের কথা বলেন তারা হইতেছে এই জিনিসটা মাথায় রাখবেন যে 2013 সালে শাহবাগে মব জাস্টিস হয়েছে। এরপর ওরা কিন্তু শুধু জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায়নি, ওরা জামাত শিবিরের সাথে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিষিদ্ধ চাইছে। এবং আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমি একটা বইয়ের লিটারেচার রিভিউ লিখছিলাম, সেটা হচ্ছে বইটার নাম হচ্ছে জীবনের শাহবাগ, জীবন যুদ্ধের শাহবাগ। এটা হচ্ছে 2013 সালের এপ্রিল মাসে এই বইটা সংকলন করা হয়েছে। শাহবাগী বিভিন্ন হচ্ছে কবি, লেখক, সাহিত্যিক, তাত্ত্বিক এদেরকে নিয়ে, এবং বইটা সম্পাদনা করছেন আবেদ খান। আবেদ খানকে আপনারা অনেকে হয়তো চিনেন, এখন পালাইছে। সে হচ্ছে কিছুদিন আগেও হাসিনা যখন ছাত্রদেরকে মারতেছিল, সে তখন হাসিনার কাছে গিয়ে বলছে যে আমরা আপনাকে সব রকম হেল্প করতে রাজি আছি, আপনি শুধু আমাদেরকে বলেন, ঠিক আছে? আওয়ামী সাংবাদিক আর কি। তো এর পাশাপাশি তারা যেটা দাবি জানাইছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ফোকাস, রেটিনা, এইরকম যত কোচিং সেন্টার এবং হাসপাতাল এবং প্রতিষ্ঠান আছে এগুলাকে নিষিদ্ধ করতে হবে। দেখেন, জামাত শিবিরের কঠোর শাস্তি দিতে হবে, জামাত শিবিরের কর্মী লেভেলের সবার কঠোর শাস্তি দিতে হবে। তারপর খুব মানে হচ্ছে যারা বাক স্বাধীনতায় বিশ্বাসী তারা কি করতেছে দেখেন, দিগন্ত টিভি, নয়া দিগন্ত, আমার দেশ, সংগ্রাম এবং সোনার বাংলা ব্লগ এগুলোকে নিষিদ্ধ করতে হবে। বাক স্বাধীনতার মুক্ত প্রতীক শাহবাগীরা এই দাবি জানাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবং ওরা কিন্তু ওদের যে দাবি, ঠিক আছে, এই দাবির মধ্যে ওদের একটা কথা বারবার, আমি তো লিটারেচার রিভিউ করছি, এই একটা কথা বারবার ওরা উঠে আসছে, সেটা হচ্ছে ওরা সেকুলার বাংলাদেশ চায়। সেকুলার বাংলাদেশ চায়, মৌলবাদ মুক্ত বাংলাদেশ চায়। বেসিকলি ওদের শত্রু কারা, আমি একটু হিসাব করার চেষ্টা করছি যে ওদের আসলে শত্রু কারা, ঠিক আছে? শাহবাগের শত্রু কারা। তো সেখানে আমি তাদের লেখাযোগে অ্যানালাইজ করে যেটা পেলাম, প্রথমে তারা খুব স্পেসিফিকলি যুদ্ধাপরাধীদেরকে শত্রু হিসেবে উল্লেখ করছে যে সকল যুদ্ধাপরাধী তাদের শত্রু। এরপর জামাত শিবির তাদের শত্রু। এরপর তারা বিএনপিকে অ্যাড করছে, বিকজ বিএনপি জামাত শিবিরকে প্যাট্রোনাইজ করে, ঠিক আছে? আচ্ছা, জাফর ইকবাল তিনি একটা লেখা লিখছেন, ওই লেখাতে তিনি বলতেছেন যে হঠাৎ করে দেখা গেল যে পুলিশ জামাত শিবিরের নেতাকর্মীকে ফুল দিচ্ছে, ঠিক আছে? এবং এটা দ্বারা মানে যে একটা আতাতের যে গন্ধ, এটা দেখে দেশবাসী ভ্রু কুচকে তাকালো, ঠিক আছে? জাফর ইকবালের মতো তাত্ত্বিকরা এটাও সময় সময় চেষ্টা করছেন যে আওয়ামী লীগের সাথে জামাত শিবিরের আতাতত্ত্ব প্রমাণ করার, এবং এটা শুধু তারা আওয়ামী লীগের সাথে জামাতের আতাতত্ত্ব প্রমাণ করার চেষ্টা করে না, হেফাজতের সাথেও তারা আওয়ামী লীগের আতাতত্ত্ব প্রমাণ করার চেষ্টা করছেন। এই কাজগুলো করতে দেখবেন আপনারা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে, ঠিক আছে? বামপন্থী যেসব দল আছে তারা সময়ে সময়ে ইসলামপন্থী দলগুলোর সাথে ক্ষমতাসীন যারা আছে তারা জুলুমের শিকার হইলেও তাদের সাথে একটা আতাতত্ত্ব দেখানোর চেষ্টা করে যে এদের মধ্যে এদের আতাত হচ্ছে, অথচ এরা এদেরকে সারাদিন মারতেছে, তারপরেও বলবে যে আতাত হচ্ছে। আমি হচ্ছে একটু অল্প করে শাহবাগের সাথে ফ্যাসিজমের সম্পর্কটা একটু আপনাদেরকে বোঝাই। প্রথম কথা হচ্ছে, যখন আইনগতভাবে কোনো একটা বিচার আসে, আদালতের বিচারাধীন প্রক্রিয়া কোনো কিছু থাকে, তখন আপনি যখন শুধুমাত্র এই ফাঁসির দাবি ছাড়া কোনো কিছু মানি না, ঠিক আছে, এরকম ক্লেম করবেন, ঠিক আছে, এবং আপনি অবস্থান করে আপনি সংবিধান সংশোধন করায় আপনি আপিলের সুযোগ ওইখানে যুক্ত করে ওয়ান পার্টি স্টেট কায়েম করার আপনি একটা পথ সুগম করে দিয়েছেন। ইভেন বিরোধী দল বিএনপিকে পর্যন্ত আপনি এই অপরায়ণের মানে হচ্ছে মধ্যে নিয়ে আসছেন, ঠিক আছে? এইটা হচ্ছে এইভাবে আপনি ফ্যাসিজম কায়েম করছেন। শাহবাগ কিভাবে ফ্যাসিজম কায়েম করছে এটা অনেকে বুঝতে চান না। কারা এই মিডিয়ার কন্ট্রোল নিজেদের ওয়ান পার্টি স্টেট কায়েম করার জন্য কারা হচ্ছে বাক স্বাধীনতা হরণ করছে, মিডিয়ার স্বাধীনতা হরণ করছে, শাহবাগীরা করছে। শাহবাগীদের দাবির প্রেক্ষিতে আমার দেশ পত্রিকা নিষিদ্ধ হয়েছে, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছে, সংগ্রাম পত্রিকার অফিস ভাঙচুর হয়েছে, এবং এর কিছুদিন পরেই দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেছে শাহবাগীদের প্রণোদনাতে, ঠিক আছে? তাহলে বাক স্বাধীনতার কথা আসলে এগুলো ভুয়া কথা। তো শাহবাগীরা আসলে বিরুদ্ধমত দমন করার জন্য এই যে প্রকল্পটা তারা নিছে, তাদের এই প্রকল্পটা আমি কেন বলতে চাচ্ছি যে এটা বাঙালি জাতীয়তাবাদের সাথে সম্পর্কিত, কারণ এখানে আপনি দেখবেন যে এই বইয়ে অনেক জায়গায় এভাবে বলা হয়েছে যে বিএনপিকে বলা হয়েছে আপনারা যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে আসুন, ঠিক আছে? কিন্তু হেফাজত যখন মাঠে নামছে তাদেরকে বলছে যে আপনারা জামাতেরই অপর পিঠ, ঠিক আছে?
তাহলে ক্লিয়ারলি বিএনপির তওবা করার সুযোগ তারা রাখছে, কিন্তু হেফাজতের তওবা করার সুযোগটা নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মুসলিম আইডেন্টিটি। এবং এই মুসলিম আইডেন্টিটিকে অপরায়ণের ব্যাপারটা আমরা কোথায় দেখছি? আমরা দেখছি কলোনিয়াল আমলে যে বেঙ্গল রেনেসা হয়েছে, ওইখানে বাঙালিদের সাথে মুসলিমদের একটা বাইনারি তৈরি করে মুসলিমদেরকে না মানুষকরণ বা মুসলিমদেরকে অপরায়ণ করার একটা রাজনীতি আমরা তখন দেখছি। এই সেম রাজনীতিটাই শাহবাগে করা হয়েছে, এবং শাহবাগেও এই যে বাঙালি জাতীয়তাবাদকে স্পিরিটে রেখে এবং সেই একই কায়দায় মুসলিমদেরকে অপরায়ণ করে এই রাজনীতিটা করা হয়েছে। এবং এই রাজনীতির একজন বলি আপনাদের মনে আছে কিনা, শহীদ আবরার ফাহাদ। এই যে শিবির এবং এই যে জামাত, এটাকে যে নামানুষ্করণ করা হলো, অপরায়ণ করা হলো, যে এই যে বর্গায়ন করা হলো, এই যে রাজনীতি তৈরি করা হলো বাংলাদেশে, এই রাজনীতির বলি হচ্ছে আবরার ফাহাদ। আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে কারণ তার মধ্যে মুসলিম আইডেন্টিটি ছিল। এই মুসলিম আইডেন্টিটির জন্য তাকে শিবির বলা হয়েছে। এবং আজকে আমরা আমাদের মুসলিমদের যেই দুরবস্থা দেখতেছি, ঠিক আছে, মুসলিমদেরকে বাঙালি বলে স্বীকার করা হয় না, ঠিক আছে, কিন্তু আমরা মুসলিমরা তো এই বাংলাদেশ, এই বাংলা, এই পূর্ববঙ্গ, এইখানে তো আমরা আজকে একদিন দুই দিন ধরে নাই, আমরা আজকে 1000 বছর ধরে এখানে আছি। আমরা এই যে বাংলা ভাষা, শামসুদ্দিন ইলিয়াস শাহের বাংলা ভাষা, উনার আমলে সর্বপ্রথম বাংলা ভাষায় সাহিত্য রচনা হয়েছে। আমরা এই বাংলায় আমরা বড় হয়েছি, এই বাংলার মাটিতে আমরা বড় হয়েছি, এই বাংলায় আমরা রক্ত দিছি। এই বাংলার জমিন প্রস্তুত করাতে আমাদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। এবং আজীবন সংগ্রাম করে এই বাংলার সার্বভৌমত্ব আমরা টিকায় রাখছি। এই জমিনের উপর আমাদের ক্লেম আমরা কখনোই ছাড়ব না, ঠিক আছে। জমিনটা আমরা বহু বছর ধরে আঁকড়ে ধরে রাখছি। এই জমিনের ভাষা, এই জমিনের আয়তন, সব কিছু আমরা আঁকড়ে ধরে রাখছি। এবং সেই সাথে আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিও আঁকড়ে ধরে রাখছি। এবং আমরা দুইটাই আঁকড়ে ধরবো, আমরা দিনও আঁকড়ে ধরবো, আমরা জমিনও আঁকড়ে ধরবো। কোনো শক্তি আমাদেরকে এসে শুধুমাত্র অপরায়ণ করে আমাদেরকে ভিনদেশী অন্য দেশের মানুষ বানিয়ে দিতে পারবে না। আমরা এই বাংলার মানুষ, আমরা এই বাংলার মুসলমান, দিনও আমার, জমিনও আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।